নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে প্রত্যেকটা স্কুলে সেকেন্ড সামেটিভ টেস্টের এক্সামগুলো শুরু হয়ে যাবে। তাই এই এক্সামে ভালো রেজাল্ট করার জন্য, প্রতিটি প্রশ্ন কমন পাওয়ার জন্য গতবারের মতো এবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ সাজেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। এছাড়া খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানেরও কিন্তু সাজেশনস ভিডিও দেওয়া হবে। তোমাদের এই যে সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষা হবে, এই সেকেন্ড সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফুল মার্কস থাকবে 30 এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। অঙ্কের সাজেশনসটা দেখার আগে একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, আমরা আজকের ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো আলোচনা করছি এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় অনেক স্কুলে কি হয়, এই যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো হয়তো একটু ঘুরিয়ে দেওয়া থাকলো, তার নামগুলো আলাদা থাকলো বা তার সংখ্যাগুলো আলাদা থাকলো। তাই আজকের ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো আলোচনা করছি তার একটাও অঙ্ক কিন্তু মুখস্থ করতে যেও না, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তার প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। তাহলেই দেখবে পরীক্ষার সময় যদি অঙ্কগুলো ঘুরিয়েও দেওয়া থাকে তোমরা কিন্তু সহজেই করতে পারছো এবং অবশ্যই পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, কোন কোন টাইপসের অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের পরীক্ষার সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায়গুলোর থেকে অঙ্ক থাকবে। সাধারণত বেশিরভাগ স্কুলের যে সিলেবাস সেটা হচ্ছে অধ্যায় 7 থেকে শুরু করে অধ্যায় 14 পর্যন্ত। যদিও তোমরা জানো প্রতিটি স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও আলাদা হতে পারে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু স্কুলের গণিতের শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে নিও, ওনাদের কাছ থেকে জেনে নিও তোমাদের স্কুলের গণিতের সিলেবাস। যদি এই অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বেশি কমেন্ট থাকলে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়েও কিন্তু আলাদা ভিডিও নিয়ে আসবো। অধ্যায় 7, 8, 9 এই তিনটি অধ্যায় হচ্ছে ভগ্নাংশের অধ্যায়। অধ্যায় 10 এটি হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত এবং বর্গ ও বর্গমূল সংক্রান্ত। অধ্যায় 11 হচ্ছে সরলের অঙ্ক। তারপর অধ্যায় 12 এবং 13 এই দুটো অধ্যায় হচ্ছে দশমিকের অঙ্ক এবং অধ্যায় 14 এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে, এই অধ্যায়টি হচ্ছে জ্যামিতির অধ্যায়। তোমাদের সুবিধের জন্য জ্যামিতির এই যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু দিয়ে দেব। এরপর আমরা দেখে নিই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এরকমের প্রশ্ন মোটামুটি 9টি বা 10টি থাকতে পারে। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, এইরকম প্রশ্ন 5টি 6টি থাকবে। এবং তারপর থাকছে দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক অর্থাৎ যেগুলো হয় 3 মার্কসের অঙ্ক, এরকম অঙ্ক মোটামুটি 3টি থাকবে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। সমস্ত রকম অঙ্কই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। এখন তোমরা পাশে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইটা রেখে নাও এবং একটা খাতাও রেখে নিতে পারো। প্রতিটি অধ্যায় থেকেই আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ 1, 2 এবং 3 মার্কসের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো অথবা খাতার মধ্যেও লিখে নিতে পারো। প্রথমেই তোমরা বের করে নাও 77 পাতায় অধ্যায় 7, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নি। সবাই বের করে নিয়েছো অধ্যায় 7। এই অধ্যায়টি হচ্ছে ভগ্নাংশের অধ্যায়। ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর। এখন তোমরা চলে এসো এই অধ্যায়ের 82 পাতায়। এই পাতার নিচের দিকে এটা ভালোভাবে মনে রাখবে যে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটা 1 মার্কসের কোশ্চেনে থাকতে পারে। পরের পাতায় চলে এসো। এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশের অঙ্ক। সমতুল্য ভগ্নাংশ থেকে দুটো টাইপসে অঙ্ক থাকতে পারে। একটা হচ্ছে যেমন দেওয়া থাকলো যে 2/5,
এর দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো, অথবা থাকতে পারে এই যে খ বা গয়ের দাগে যেরকম দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো। এই টাইপসের অঙ্ক 1 বা 2 মার্কসে এই বছর কিন্তু আসবেই। তাই অবশ্যই এই সমতুল্য ভগ্নাংশের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এই প্রতিটি অঙ্ক একটু বুঝে বুঝেই প্র্যাকটিস করবে। পরীক্ষাতে কিন্তু এই সংখ্যাগুলোর বাইরে আলাদা সংখ্যাও থাকতে পারে। এরপর তোমরা চলে এসো 86 পাতায়। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ দেওয়া আছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? এর মানে হচ্ছে কাটাকুটি করে ভগ্নাংশটিকে ছোট আকারে নিয়ে যাওয়া। এরকম কোশ্চেন এই বছর অবশ্যই প্রত্যেকটি স্কুলের কোশ্চেনেই থাকবে এবং সাধারণত এগুলো 1 মার্কসেই থাকার সম্ভাবনা বেশি। তাই লঘিষ্ঠ আকারে প্রকাশের অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই পাতায় যতগুলো দেওয়া আছে এইগুলো বা আগের দুটো পাতাতেও কিছুগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ দেওয়া আছে, সেইগুলোও প্র্যাকটিস করতে পারো। তার মধ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1, 2, 5 এবং 7 দাগ। এরপর তোমরা চলে এসো 88 পাতায়। এই 88 পাতাতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশের ছোট থেকে বড় সাজায় বা ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড়। এই ভগ্নাংশের ছোট বড়ও কিন্তু এই বছর অবশ্যই থাকবে, কারণ এই বছর মার্কসটাও অনেক বেশি, তাই কোশ্চেনের সংখ্যাও কিন্তু অবশ্যই বেশি থাকবে। ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের যে পদ্ধতি সেটা হচ্ছে ভগ্নাংশগুলোকে তোমাদের একই হরে বা একই লবে নিয়ে যেতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোন ভগ্নাংশটি বড় হবে বা কোন ভগ্নাংশটি ছোট হবে। আমি সাজেশনসে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি তার প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নগুলোকে মনে রাখবে, কিভাবে সেই অঙ্কগুলোকে করতে হবে। পরীক্ষাতে যে এই সংখ্যাগুলোই থাকবে এমনটা কিন্তু নাও থাকতে পারে, তাই প্যাটার্ন জানা থাকলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধে হবে। এই 88 পাতার থেকে তার মধ্যে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 3 খ এবং 3 গ। এরপর চলে এসো তোমরা 90 পাতায়। এই পাতার থেকে দেখে রাখতে পারো 4 কয়ের দাগ এবং পরের পাতায় চলে এসো অর্থাৎ 91 পাতায় এখান থেকে 2 দাগ দেখে রাখতে পারো এবং এরপর চলে এসো 92 পাতায়। এই পাতাতেও যে অঙ্কগুলো আছে এগুলোও হচ্ছে ভগ্নাংশের ছোট থেকে বড়। এই 4 দাগের প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে। ভগ্নাংশের ছোট থেকে বড় এই টাইপসের অঙ্ক যদি থাকে, অর্থাৎ যদি 3টি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা 2 মার্কসেই থাকবে। 4 প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 4 ক, খ, গ এবং চয়ের দাগ। এরপর তোমরা চলে এসো 94 পাতায়। এই পাতার থেকে প্র্যাকটিস করতে হবে 2 দাগ। এটা এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা চৌবাচ্চায় 1/8 জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 জল ঢালা হলো, পরে আরো 1/4 অংশ জল ঢালা হলো। চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে, অর্থাৎ এই তিনটির মধ্যে কি করতে হবে? যোগ। এছাড়া যদি তোমাদের মনে হয় 1 দাগ দেখে রাখতে পারো, এই 1 দাগের অঙ্কটা এলে 1 মার্কসে থাকবে, কিন্তু 2 দাগের অঙ্কটা থাকলে অবশ্যই 2 মার্কসেই থাকবে। এরপর পরের পাতায় চলে এসো অর্থাৎ 95 পাতায়। এই পাতায় দেখো দেওয়া আছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের বিভিন্ন অঙ্ক করার জন্য তোমাদেরকে অবশ্যই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ জানতে হবে। এগুলো পরীক্ষাতেও আসতে পারে, তাছাড়া ভগ্নাংশের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। ভগ্নাংশের যোগ বা বিয়োগ যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু ভগ্নাংশের কোনো অঙ্কই তোমরা করতে পারবে না। তাই অবশ্যই ভালোভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়মগুলো জেনে নেবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধে হবে। 3 দাগের প্রত্যেকটাই যোগ বিয়োগ প্র্যাকটিস করবে, কিন্তু 3 খ এবং 3 গ এই দুটো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো 96 পাতায়। এই পাতায় যে অঙ্কটা তোমাদের দিচ্ছি এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেন তো তোমরা জানোই আলাদা আলাদা হয়, তাই কোনো স্কুলে কোশ্চেন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে তখন এই অঙ্কটা থাকতে পারে। তাই 4 দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করেই নিও। তাহলে অধ্যায় 7 একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এই অধ্যায় থেকে আমি যে সমস্ত অঙ্কগুলো বললাম সেগুলো নিশ্চয়ই মার্ক করে নিয়েছো। এখান থেকে তোমাদেরকে কি কি প্র্যাকটিস করতে হবে? সমতুল্য ভগ্নাংশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ, ভগ্নাংশের ছোট বড় এবং ভগ্নাংশের যোগ। এরপর আমরা আলোচনা করব 98 পাতায় ভগ্নাংশেরই আরো একটা অধ্যায়, অধ্যায় 8 চৌবাচ্চায় কত জল আছে দেখি। তোমরা চলে এসো এই অধ্যায়ের 99 পাতায়। এখানে দেওয়া আছে ভগ্নাংশের বিয়োগ। আগেই বললাম যোগের মতো বিয়োগও কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, ভালোভাবে জানতেই হবে। এই 2 প্রত্যেকটা দাগই প্র্যাকটিস করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 2 খ, গ এবং ঙর দাগ। এবং ভাষার অঙ্ক এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 4 দাগ। এটা কিন্তু এই বছর বেশ গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো 101 পাতায়। এইখান থেকে 1 দাগে যে অঙ্কটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ভালোভাবে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। দেখো এখানে তোমাদের বইয়ে করে দেওয়াই আছে, এইভাবেই বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তা সত্ত্বেও যদি অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এছাড়া এই পাতারই ওপরের দিকে আরো একটা অঙ্ক দেওয়া আছে, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এই অঙ্কটা থাকলে সাধারণত 1 মার্কসেই থাকবে এবং এই নিচের অঙ্কটা থাকলে 2 মার্কসে থাকবে। এরপর তোমরা চলে এসো এই অধ্যায়ের 103 পাতায়।
এই পাতার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 4-এর দাগ। ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। একটা বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ এবং 8-এর 39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? তাহলে প্রথমে যোগ করে দেখে নিতে হবে যে কত অংশ রং করা হয়েছে। তারপর কি করতে হবে, যে ধরে নিতে হবে বাঁশের মোট অংশ হচ্ছে 1 এবং এই যে যোগফলটা আসবে সেটাকে 1-এর থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবে কত অংশ রং করা বাকি আছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা হচ্ছে 3 মার্কসের অঙ্ক। এছাড়া এই পাতার থেকে তোমরা প্র্যাকটিস করবে 3-এর দাগ এবং 6-এর দাগ। এই অঙ্কগুলো 2 বা 3 মার্কসে এসেই থাকে। পরের পাতায় চলে এসো, অর্থাৎ 104 পাতায়। এইখান থেকে ভাষার অঙ্ক এই 2-এর দাগ প্র্যাকটিস করবে। তারপর নিচের দিকে চলে এসো, সরলের দাগ। অবশ্যই সরলের দাগের অঙ্ক আসার একটা সম্ভাবনা আছে। সরলের অঙ্কের যে নিয়ম অর্থাৎ বদমাস রুলটাকে মনে রাখতে হবে, যে কোন কাজটা আগে হবে। তোমাদের যে ভগ্নাংশের সরলগুলো দেওয়া আছে এখানে শুধু যোগ বা বিয়োগেরই অঙ্ক থাকছে, তাই এখানে মনে রাখতে হবে যে আগে যোগের কাজ হবে, তারপর বিয়োগের কাজ হবে। এই বছর তোমাদের 4-এর দাগ থেকে যে সরলগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে 4-এর উ, 4-এর চ এবং 4-এর 6-এর দাগ। এই 3টি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি 4-এর ক ও খ এই দুটো একটু প্র্যাকটিস করে রাখবে। তাহলে অধ্যায় 8 চৌবাচ্চায় কত জল আছে দেখি। এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম সেই নিশ্চয়ই প্রত্যেকটা অঙ্কই মার্ক করে নিয়েছো। আবারও বলছি, প্রতিটি অঙ্ক অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষায় সুবিধে হবে। এরপর তোমরা চলে এসো 108 পাতায় ভগ্নাংশরই পরবর্তী অধ্যায় এবং শেষ অধ্যায়। আজ স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং দিই। পরের পাতায় চলে এসো। এখান থেকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জানতে হবে, 1 মার্কসে প্রায়ই থাকে। যেমন লব গ্রেটার দেন হর হলে সেই ভগ্নাংশকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। অথবা দেওয়া থাকতে পারে যে একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। অথবা এরকমও কোশ্চেন থাকতে পারে যে 9-এর 7 একটি ড্যাশ ভগ্নাংশ। তাহলে যার লব বড় এবং হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের সমস্ত রকম অঙ্কই প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ 1 মার্কসের, 2 মার্কসের এবং 3 মার্কসেরও। এখন চলে এসো 110 পাতায়। এই পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। এই 110 পাতার 1-এর দাগের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে, ভগ্নাংশটিকে ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে। তারপর চলে এসো পরের পাতায়, অর্থাৎ 111 পাতায়। এখান থেকে 3-এর দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। এটা ওই আগের অঙ্কগুলোর উল্টো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। পরীক্ষাতে হয় মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। এই দুটো টাইপসের মধ্যে একটা টাইপস অবশ্যই থাকবে এবং এই অঙ্কগুলো সাধারণত 1 মার্কসেই থাকে। মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়, প্রথমে গুণ করতে হবে, তারপর লবে যেটা দেওয়া থাকবে তার সঙ্গে যোগ করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু বলা মুশকিল যে কোন অঙ্কটা থাকতে পারে, তাই অবশ্যই এই 3-এর দাগের প্রত্যেকটাই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এখন চলে এসো তোমরা 113 পাতায়। এই পাতার একদম নিচের দিকে দেখো যোগের অঙ্ক দেওয়া আছে। আগের যে যোগগুলো ছিল সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের যোগ। এই যে যোগগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের যোগ। তাই আগের বারের মতো এবারও আমি বলবো যে অবশ্যই যোগ তো তোমাদেরকে জানতেই হবে। 1-এর দাগের প্রত্যেকটা যোগই প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1-এর ঘ এবং 1-এর উঁর দাগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই পাতার ওপরের দিকে চলে এসো। এই যে উদাহরণের অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এই বছর অবশ্যই বিভিন্ন স্কুলের কোশ্চেনে এই অঙ্কটা থাকতে পারে। সুজিতের বাবা বাজার থেকে আটা, ডাল এবং ময়দা এনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস এনেছেন? তাহলে এই 3টির মধ্যে যোগ করতে হবে। এই যে যোগটা দেওয়া আছে এটা দেখো দুটো পদ্ধতিতে যোগ দেওয়া আছে। একটা এখানে দেওয়া আছে পদ্ধতি এবং নিচে আরেকটা পদ্ধতি দেওয়া আছে। তোমাদের যে পদ্ধতিতে সুবিধে মনে হবে সেই পদ্ধতিতেই যোগটা করো। এই অঙ্কটা বা নিচের এই যে যোগগুলো, এই অঙ্কগুলো সাধারণত 2 মার্কসেই থাকবে। এখন চলে এসো 115 পাতায়। 115 পাতায় দেখো 3-এর দাগে বিয়োগের অঙ্ক দেওয়া আছে। যোগের মতো অবশ্যই বিয়োগের অঙ্ক তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ বিয়োগের অঙ্ক একইভাবে জানতেই হবে বিভিন্ন অঙ্ক করার জন্য। বিয়োগের প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 3-এর ক, খ এবং গ-এর দাগ। এছাড়া এই পাতার ওপরের দিকে এই যে 2-এর দাগের উদাহরণের অঙ্কটা আছে এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে অধ্যায় 9ও আমাদের আলোচনা হয়ে গেল। অর্থাৎ ভগ্নাংশের যে 3টি অধ্যায় আছে এই 3টি অধ্যায় 7, 8, 9 এই অধ্যায় 3টির থেকে তোমাদেরকে যেগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো আমি আরো একবার বলছি, ভালোভাবে শুনে নাও। ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের বেশ কিছু ভাষার অঙ্ক যেগুলো আমি দিলাম, এছাড়া ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ, ভগ্নাংশের ছোট বড়
এছাড়া অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ এবং অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভগ্নাংশের অধ্যায় আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব নেক্সট অধ্যায়। চলে এসো 116 পাতায় অধ্যায় 10, দেশলাই কাঠির খেলা খেলি। অধ্যায় 10 হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত অঙ্ক নিয়ে, এছাড়া বর্গ ও বর্গমূল সংক্রান্ত অঙ্ক নিয়ে। বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই 4টিকে বলা হয় বর্গক্ষেত্রের বাহু। আর আয়তক্ষেত্র মানে হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এই যে এই চিত্রটা, বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য এই অধ্যায় সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় বা পরিসীমা নির্ণয় বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, পরিসীমা নির্ণয়ের যে সূত্রগুলো আছে তোমাদের বইয়ে দেখবে দেওয়াই আছে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতেই হবে, কারণ অনেক সময় 1 মার্কসের কোশ্চেনে শূন্যস্থান পূরণে এই সূত্রগুলো দেওয়া থাকে, বা অনেক সময় ছোট ছোট অঙ্ক এই সূত্র রিলেটেড দেওয়া থাকে। তাছাড়া বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রেই এই সূত্রগুলো প্রয়োজন হবে। তাই সূত্র যদি না জানা থাকে তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে না। তোমরা অবশ্যই এই অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খাতার একটা জায়গাতে লিখে নেবে, মাঝে মাঝে সেই সূত্রগুলো পড়বে, দেখবে অবশ্যই প্রত্যেকটা সূত্রই তোমাদের মনে থাকছে। চলে এসো 118 পাতায়। এই পাতার নিচের দিকে এই যে সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4। কিরকম থাকে, যে একটা বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিত 4, বা একটা বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত ড্যাশ। পরের পাতায় চলে এসো 119 পাতায়। এই পাতায় একটা ছক দেওয়া আছে। পরীক্ষাতে এরকম ছক থাকবে না, কিন্তু কিরকম কোশ্চেন থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। যেমন দেওয়া থাকতে পারে যে একটা বর্গাকার চিত্রের বা একটা বর্গক্ষেত্রের পরিসীমা 44 সেমি, তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে একটু আগেই তোমরা দেখলে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ। তাহলে এই যে 44 সেমি আছে একে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। বোঝা গিয়েছে প্রশ্নটা? সূত্র জানা থাকলে কিন্তু তোমাদের অবশ্যই অঙ্কগুলো করতে অনেক সুবিধে হবে। এরপর তোমরা চলে এসো 120 পাতায়। এই পাতার ওপরের দিকে 2 দাগের এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সাধারণত এই অঙ্কটা 2 মার্কসেই থাকার সম্ভাবনা বেশি। একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। তাহলে এই অঙ্কে কি জানতে চেয়েছে? আয়তক্ষেত্রের পরিসীমা। অনেক সময়ই পরিসীমা না বলে অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, যেমন চারিদিকে দেওয়াল দিতে হবে বা চারিদিকে বেড়া দিতে হবে। তাহলে কত মিটার বেড়া দিতে হবে বা কত মিটার পথ হাঁটতে হবে। তাহলে এটা মনে রাখবে যে পরিসীমা মানেই হচ্ছে চারিদিকে, মাঠের চারিদিকে একবার হেঁটে আসা, বা মাঠের চারিদিকে বা যে জমিটা দেওয়া আছে তার চারিদিকে বেড়া দেওয়া বা দেওয়াল দেওয়া। তাহলে এখানে সূত্রটা বসিয়ে দিতে হবে। পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এই অ্যান্সারটা পেয়ে যাবে। এই পাতার নিচের দিকে এই যে সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু মনে রাখবে, অনেক সময়ই এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকে। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান ড্যাশ যুক্ত ড্যাশ। এটা পরিসীমা নয়, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। পরের পাতায় চলে এসো 121 পাতায়। এখান থেকে 1 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। একটা আয়তকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ জানতে চেয়েছে। কিভাবে প্রস্থ নির্ণয় করতে হবে? প্রথম কাজ হবে অর্ধ পরিসীমা নির্ণয় করা। তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে যাবে। এই যে অর্ধ পরিসীমা পেলে তাকে দৈর্ঘ্যের সঙ্গে বিয়োগ করে দাও, তাহলেই প্রস্থটা পেয়ে যাবে। অনেক সময় এই অঙ্কটাই ঘুরিয়ে দেওয়া থাকে, যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এই আগের অঙ্কটারই উল্টো অঙ্ক। তাই সূত্রগুলো জানা থাকলে অঙ্কগুলো করতে সুবিধে হবে। এখান থেকে 1 দাগ খুব গুরুত্বপূর্ণ, যদি তোমাদের মনে হয় 2 দাগও একটু প্র্যাকটিস করে রাখতে পারো। এরপর তোমরা চলে এসো 122 পাতায়। এই পাতার থেকে এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 ও 3 দাগ। এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক অবশ্যই প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই কিন্তু থাকবে, এবং এই দুটো অঙ্ক পরীক্ষাতে এলে অবশ্যই সেটা 3 মার্কসেই কিন্তু থাকবে। তোমরা কোশ্চেন প্যাটার্নেই লক্ষ্য করলে যে তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অর্থাৎ 3 মার্কসের অঙ্ক 3টি থাকবে, তার মধ্যে একটা অঙ্ক অবশ্যই এই অধ্যায়টির থেকে কিন্তু থাকবে। এরপর চলে এসো 124 পাতায়। এখান থেকে যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে ক্ষেত্রফল বা কালি কাকে বলে। কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকেই ওই ক্ষেত্রের ক্ষেত্র বা কালি বলে। এটা 1 মার্কসেই সাধারণত থাকে। এরপর তোমরা চলে এসো 126 পাতায়।
এই পাতার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 এর দাগ। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত। আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আর যদি প্রস্থ দেওয়া থাকে দৈর্ঘ্য জানতে চাই তাহলে ক্ষেত্রফলকে প্রস্থের সঙ্গে ভাগ করতে হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অঙ্কের জন্যই কিন্তু সূত্র জানতে হবে, তাই অবশ্যই প্রতিটি সূত্র কিন্তু মনে রাখবে। এছাড়া এখান থেকে 1 এর দাগের অঙ্ক প্র্যাকটিস করবে, এটাও অনেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, চারিদিকে পাঁচিল দিতে হবে অর্থাৎ পরিসীমা নির্ণয় করতে হবে এবং মাঠটি তিরপল দিয়ে ঢাকতে হবে। তাহলে দেখো এখানে তিরপল দিয়ে ঢাকতে হবে মানে কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল। তাই অনেক সময় অঙ্কে ক্ষেত্রফল না বলে বলা থাকতে পারে যে মাঠটি তিরপল দিয়ে ঢাকতে হবে বা মাঠের ঘাস লাগাতে হবে। তাই এইরকম যদি জানতে চাইস মনে রাখবে সেক্ষেত্রে তোমাদেরকে কি বের করতে হবে? ক্ষেত্রফল। বোঝা গিয়েছে নিশ্চয়ই। পরের পাতায় চলে এসো, 127 পাতায়। এই পাতার থেকে তোমরা এই সূত্রটা মনে রাখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ড্যাশ, বাহু গুণিত বাহু। এরপর তোমরা চলে এসো 128 পাতায়। 128 পাতার থেকে 1 মার্কসের জন্য তোমরা প্র্যাকটিস করবে 1 এর দাগ এবং 2 এর দাগ, আর 2 বা 3 মার্কসের জন্য প্র্যাকটিস করবে 3, 4 এবং 6 এর দাগ। এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে 1 মার্কসের জন্য তোমাদেরকে আরো একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র। সেটা হচ্ছে রুট ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। এই অঙ্কগুলো করার পাশাপাশি যদি তোমাদের মনে হয় তাহলে এই 5 এর দাগের অঙ্কটা দেখে রাখতে পারো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি কোনো স্কুলের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে তার জন্য আমি বললাম এটা একটু দেখে রাখতে পারো। পরের পাতায় চলে এসো, 129 পাতায়। এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 9 এর দাগ। একটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে। ঘাস লাগাতে হবে অর্থাৎ ক্ষেত্রফল বার করো, তারপর সেই ক্ষেত্রফলকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে যে কত খরচ হবে। এই অধ্যায়টি দুটো টপিকে ভাগ আছে। প্রথম টপিক অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অঙ্কগুলো হয়ে গেল। এরপর যেগুলো আছে সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল সংক্রান্ত অঙ্ক। এই বর্গ এবং বর্গমূল সংক্রান্ত অঙ্কের জন্য তোমরা অবশ্যই 1 থেকে 15 পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ এবং বর্গমূলগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে এই অঙ্কগুলো করতে তোমাদের অনেকটা সুবিধে হবে। পরীক্ষার সময় অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। এই যেমন 3 এর বর্গ, 3 এর বর্গ মানে কত? 3 গুণিত 3। 4 এর বর্গ মানে কত? 4 গুণিত 4। বা যখন বর্গমূল নির্ণয় করতে দেওয়া থাকবে যে 25 এর বর্গমূল অর্থাৎ রুট 25, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 25 এর মৌলিক উৎপাদকে কত পাবে? দুটো 5 অর্থাৎ 5 গুণিত 5। এই দুটো 5 বর্গমূলে যদি থাকে এখান থেকে একটা বেরোবে, অর্থাৎ অ্যান্সার কত হবে? 5। এখান থেকে অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেগুলো তোমরা আগে খাতার মধ্যে লিখে নাও। প্রথম প্রশ্ন, 7 এর বর্গ কত? তাহলে 7 এর বর্গ মানে 7 গুণিত 7, বা দেওয়া থাকতে পারে 225 এর বর্গমূল কত। তাহলে 225 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলেই পেয়ে যাবে। বা যদি তোমরা এটা মনে রাখতে পারো তাহলে সুবিধে হবে যে 225 এর বর্গমূল হচ্ছে 15। তাই বললাম 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং বর্গমূলগুলো একটু মনে রাখবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে 5 এর বর্গের বর্গমূল কত। তাহলে 5 এর বর্গ মানে কত হয় বলো তো? 25, 5 গুণিত 5। তারপর সেই বর্গটার বর্গমূল অর্থাৎ 25 এর বর্গমূল মানে হচ্ছে 5। যে কোনো সংখ্যারই বলা থাকুক না কেন যে সেই সংখ্যার বর্গের বর্গমূল কত, উত্তর হবে কিন্তু সেই সংখ্যাটাই। বোঝা গিয়েছে নিশ্চয়ই। এরপর বই থেকে মার্ক করে নাও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। চলে এসো 132 পাতায়। এই পাতার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 3 এর দাগ। এটা কিন্তু অবশ্যই 2 মার্কস বা 3 মার্কসে আসার সম্ভাবনা আছে। এছাড়া 2 এর দাগের অঙ্ক একটু প্র্যাকটিস করবে। এখন চলে এসো 135 পাতায়। এই পাতার থেকে প্র্যাকটিস করবে তোমরা 2 এর দাগ এবং 3 এর দাগ। এই দুটো অঙ্কও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সাধারণত এই অঙ্কগুলো 1 মার্কসেই আসার সম্ভাবনা বেশি। অধ্যায় 10 দেশলাই কাঠির খেলা খেলি অনেক বড় অধ্যায়, অনেক টাইপসের অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কগুলো করার একটাই নিয়ম, সেটা হচ্ছে সূত্র। সূত্র জানা থাকলে দেখবে এই অধ্যায়ের প্রতিটি অঙ্কই তোমাদের কাছে সহজ মনে হবে। এবং আরো একবার বলছি, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে হতেই পারে যে সংখ্যাগুলো আলাদা দেওয়া থাকলো। এরপর আমরা আলোচনা করব 136 পাতার পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 11 ধাপে ধাপে হিসাব করি। অধ্যায় 11 হচ্ছে সরলের অঙ্ক। এর আগে তোমরা ক্লাস 3 বা ক্লাস 4 এ সরলের অনেক অঙ্কই করেছো, তাই অসুবিধে হওয়ার নিশ্চয়ই কোনো কথা নয়। চলে এসো 138 পাতায়। এই পাতাতে দেখো সরলের নিয়ম দেওয়া আছে অর্থাৎ বদমাস নিয়ম।
এটা যদি মনে থাকে তাহলে সরলের অঙ্কগুলো করতে সুবিধে হবে। বা অনেক সময় এই সূত্রটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, যেমন বদমাসের এ কথাটির অর্থ কি? এ মানে হচ্ছে অ্যাডিশন, যোগ। বা বি কথাটির অর্থ কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। বা ডি কথাটির অর্থ কি? ডি মানে হচ্ছে ভাগ। বা এম কথাটির অর্থ কি? এম মানে হচ্ছে গুণ। তার সঙ্গে 1 মার্কসে অনেক সময় এটাও দেওয়া থাকে যে কোন বন্ধনীর কাজ আগে হয়, সেটা মনে রাখবে, রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। আর এখানে এই যে উদাহরণের সরলটা দেওয়া আছে এটা মনে রাখবে, এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় 2 মার্কসে থাকে। এরপর তোমরা চলে এসো আগের পাতায়, অর্থাৎ 137 পাতায়। 137 পাতার উপরের দিকে এসো। এই যে সরলটা দেওয়া আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সরল, ভালোভাবে প্র্যাকটিস করবে। আর নিচের দিকে 3-এর দাগের সরল এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এছাড়া 4-এর দাগটাও একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর তোমরা চলে এসো 139 পাতায়। 139 পাতারও ওপরের দিকে একটা সরল দেওয়া আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর নিচের দিকে চলে এসো, এখান থেকে প্র্যাকটিস করতে হবে এই 3-এর দাগের সরলটা। সরলের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় 2 বা 3 মার্কসেই থাকে। এরপর তোমরা চলে এসো 140 পাতায়। এই পাতার থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে 5-এর দাগ, 10-এর দাগ এবং 11-র দাগ, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো 4 ও 9-এর দাগ। আর 1 মার্কসের জন্য তোমরা প্র্যাকটিস করবে এটা 13-র দাগের অঙ্কগুলো, কোনটি ঠিক কোনটি ভুল। যেমন দেওয়া আছে 3 গুণিত 9 সমান 9 গুণিত 3, এটা সবসময় ঠিক, কারণ 3-এর সঙ্গে 9-এর গুণ করলেও হয় 27, আবার 9-এর সঙ্গে 3-এর গুণ করলেও হয় 27। আর পরে যেটা দেওয়া আছে দেখো 3 ভাজিত 9 ইকুয়ালস টু 9 ভাজিত 3, এটা হচ্ছে ভুল, কারণ ভাগ্যে যদি উল্টে দেওয়া হয় তার অ্যান্সার কিন্তু কখনোই একই আসবে না। তাহলে অধ্যায় 11 এই সরলের যে সমস্ত অঙ্কগুলো দিলাম সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা মার্ক করে নিয়েছো। প্রতিটি গুরুত্বপূর্ণ সরল প্র্যাকটিস করার পাশাপাশি অবশ্যই বইয়ে যে সমস্ত বাকি সরলগুলো আছে সেগুলোও কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়। বের করে নাও 141 পাতায় অধ্যায় 12, ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। অধ্যায় 12 হচ্ছে দশমিকের অধ্যায়। তোমরা চলে এসো এই অধ্যায়ের 145 পাতায়। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে দশমিকের ছোট বড়। এরকম অঙ্ক 1 মার্কসে প্রায়ই থাকে, প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে 3-এর দাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো এই অধ্যায়ের 149 পাতায়। এই পাতার থেকে দুটো টাইপসের অঙ্ক থাকে, একটা দশমিককে দেওয়া থাকে, সেটাকে ভগ্নাংশে নিয়ে যেতে বলা থাকে, যে দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যাও। তাহলে যেমন এখানে দেওয়া আছে 0.2, তাহলে দশমিকের পর একটা সংখ্যা আছে তাই এটা হলো 2/10। যদি এটা থাকতো 0.25 তাহলে এটা হতো 25/100, কারণ দশমিকের পর দুটো সংখ্যা আছে। দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। আর পরের টাইপের যে অঙ্কটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশে দেওয়া থাকে, বলা থাকে সেটাকে দশমিকে নিয়ে যাও। তাহলে দেখো এটা যেমন 225/100 দেওয়া আছে, এখানে কতগুলো শূন্য দেওয়া আছে? দুটো, তাই দশমিক 2 ঘর বাম দিকে চলে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 2.25। যদি এটা থাকতো যে 225/10, একটা শূন্য থাকতো, তখন অ্যান্সারটা হতো 22.5। তাহলে বোঝা গিয়েছে তো কিরকম অঙ্ক থাকবে। একটা হচ্ছে দশমিক থেকে ভগ্নাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ থেকে দশমিকে। এই পাতার অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে। তাছাড়া যদি তোমাদের মনে হয় যে এই ভগ্নাংশ থেকে দশমিকের আরো বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে 146 পাতায় এই যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলোও তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। অধ্যায় 12 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম। এই 3টি টাইপসের অঙ্কই একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এরপর আমরা আলোচনা করব দশমিকেরই পরবর্তী অধ্যায়। চলে এসো 151 পাতায় অধ্যায় 13, কাকার সাথে হিসাব করি। এখান থেকে আগে দেখে নাও 1 মার্কসের কি রকম অঙ্ক থাকতে পারে। এই অধ্যায় থেকে 1 মার্কসের কি কি অঙ্ক থাকে আগে সেইগুলো দেখে নি। প্রথমেই টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক। এই টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক অনেক ভাবে থাকতে পারে, কি কি টাইপসে থাকে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথম অঙ্ক, 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? তাহলে 7 টাকা 5 পয়সা মানে হচ্ছে 7.05 টাকা। বা বলা থাকতে পারে 7 টাকা 5 পয়সা সমান কত পয়সা? এর উত্তর হবে 705 পয়সা। তারপর 6.03 টাকা সমান কত টাকা কত পয়সা? সেটা হচ্ছে 6 টাকা 30 পয়সা। তারপর চলে এসো 153 পাতায়। এখান থেকেও দেখে নি টাকা পয়সা সংক্রান্ত কিরকম অঙ্ক থাকে। প্রথম অঙ্কটা হচ্ছে 850 পয়সা সমান কত টাকা কত পয়সা? সেটা হচ্ছে 8 টাকা 50 পয়সা। দেখো এর আগের পাতায় যে অঙ্কটা ছিল অর্থাৎ 151 পাতায় সেটা ছিল 6.30, অর্থাৎ দশমিকের পর যেটা থাকবে সেটা হচ্ছে পয়সা,
আর দশমিকের আগে যেটা থাকবে সেটা হচ্ছে টাকা। বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি, কি রকমের অঙ্ক থাকে আর কি কি টাইপসের অঙ্ক থাকে সেটা দেখো। অনেক সময় দেওয়া থাকতে পারে যে 720 পয়সা সমান কত টাকা, তাহলে সেটা হচ্ছে 7.20 টাকা। তাহলে টাকা পয়সা থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম, যে যে টাইপের অঙ্কগুলো থাকে নিশ্চয়ই তোমরা সেগুলো লিখে নিয়েছো। এখন চলে এসো 152 পাতায়। এই পাতার থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 3-এর দাগ, তারপর 5 ও 7-এর দাগ। এছাড়া যদি তোমাদের মনে হয় 2-এর দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে রাখতেই পারো। এই সমস্ত অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে দশমিকের যোগ এবং বিয়োগ জানতে হবে। দশমিকের যোগ ও বিয়োগ জানা থাকলে এই অঙ্কগুলো করতে অনেকটাই সুবিধে হবে। পরের পাতায় চলে এসো, এইখান থেকে প্র্যাকটিস করবে 8-এর দাগ, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর নিচের দিকে এই বিয়োগের দাগ। পরীক্ষাতে অনেক সময় বিয়োগের অঙ্কও থাকে। তাছাড়া বললামই যে দশমিকের বিভিন্ন ভাষার অঙ্কগুলো করার জন্য এই যে যোগ এবং বিয়োগ এগুলো তোমাদের জানতেই হবে। তাহলে 152 এবং 53 পাতার থেকে কোন কোন অঙ্কগুলো বললাম একবার দেখে নাও। 152 পাতার 2, 3, 5, 7, 153 পাতার 8 এবং 11, এছাড়া বিভিন্ন টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক। এখন চলে এসো 154 পাতায়। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেমন সমান 1000 ভাগের 5 ভাগ কত হয়, সেটা হচ্ছে 5/1000, বা সমান 100 ভাগের 5 ভাগ সমান কত হয়, 5/100, বা 1000 ভাগের 67 ভাগ সমান কত। এইরকম অঙ্ক সাধারণত 1 মার্কসে এসেই থাকে। এরপর তোমরা চলে এসো 156 পাতায়। এই পাতার থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে দশমিক সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার এবং তার কথায় লেখা। এইখান থেকে দুটো টাইপসে অঙ্ক থাকে, একটা সংখ্যা দেওয়া থাকলো, বলা থাকলো তাকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো, অথবা বলা থাকতে পারে যে একটা সংখ্যা দেওয়া আছে, বলা থাকলো এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত, তাহলে এখানে 5 কোনখানে আছে, সহস্রাংশে, অর্থাৎ 5/1000। বা বলা থাকলো 4-এর স্থানীয় মান কত, এখানে 4 কোথায় আছে, শতাংশে, তাই 4-এর স্থানীয় মান হচ্ছে 4/100। এই স্থানীয় মানের অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে অবশ্যই থাকবে। এরপর চলে এসো 158 পাতায়। এই পাতার থেকে যদি মনে হয় তাহলে 4-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নয়, কিন্তু অনেক সময় থাকতেও পারে। এরকম অঙ্ক সাধারণত 2 বা 3 মার্কসেই থাকে। পরের পাতায় চলে এসো 159 পাতায়। এই পাতার থেকে 2 বা 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 বা 3-এর দাগ। এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক অবশ্যই প্রতিটি স্কুলের কোশ্চেনে থাকবেই। এছাড়া এখান থেকে প্র্যাকটিস করতে হবে, এই যে নিচের দিকে দেখো দেওয়া আছে ছোট থেকে বড়। আগের অধ্যায়েও কিছুগুলো ছোট থেকে বড় বললাম, আর এই অধ্যায়েও দিলাম। আগের অধ্যায়ের যে ছোট থেকে বড়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 1 মার্কসের, কিন্তু এই অধ্যায়ের এই অঙ্কগুলো 1 মার্কসেও থাকতে পারে, আবার 2 মার্কসেও কিন্তু থাকতে পারে। তারপর চলে এসো এই অধ্যায়ের 161 পাতায়। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে 1-এর দাগ, যেমন 5/100 সমান কত, বা 21/1000 সমান কত। এই অঙ্কগুলো কি হবে বলতো, যেমন 5/100, এখানে দেখো 100 দুটো শূন্য আছে, তাই দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 0.05। বা পরেরটা 21/1000, এখানে 3টি শূন্য আছে, তাই দশমিক 3 ঘর আগে চলে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 0.21। তারপর এখান থেকে দেখে রাখবে 2-এর দাগ আর 3-এর দাগ। 44 পয়সা সমান কত টাকা। পয়সায় থেকে টাকায় নিয়ে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ, 100তে দুটো শূন্য আছে, তাই এর অ্যান্সার হবে 0.44 টাকা। এরপর আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য শেষ অধ্যায়, যেটা হচ্ছে জ্যামিতির অধ্যায়। জ্যামিতির থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নগুলো আমি বইয়ের থেকে দাগ দিচ্ছি না, তোমরা খাতা বের করো, সেই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নাও। তাহলে এখন লিখে নাও অধ্যায় 14, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। অর্থাৎ এই জ্যামিতির অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে চিত্র সহ সংজ্ঞা লেখো, সমান্তরাল সরল রেখা এবং সমরেখ বিন্দু। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে সমান্তরাল সরল রেখা কাকে বলে, চিত্র অঙ্কন করো। তাহলে সমান্তরাল সরলরেখা হচ্ছে একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরল রেখা, যাদেরকে উভয় দিকে বর্ধিত করলেও তারা পরস্পর কোথাও মিলিত হবে না, তখন এই সরল রেখাগুলোকে বলা হবে সমান্তরাল সরল রেখা। এই সংজ্ঞাটা লিখবে এবং এই চিত্রটা অঙ্কন করবে। নিচে লিখে দিতে পারো যে এবি ও সিডি হলো দুটি সমান্তরাল সরল রেখা। তারপর আছে সমরেখ বিন্দু, একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু
একই সরল রেখায় থাকে তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। এই যে দেখো এই চিত্রটা, একটা সরল রেখা অঙ্কন করা হয়েছে এবং তার উপর তিনটি বিন্দু নেওয়া হয়েছে এ, বি এবং সি। নিচে লিখে দিতে পারো যে এ, বি, সি হলো সমরেখ বিন্দু। পরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা অনেকখানি। 6.7 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করো এবং নামকরণ করো। এই দৈর্ঘ্যের মাপটা কিন্তু আলাদা দেওয়া থাকতে পারে, 6.7 জায়গায় 9 সেমি থাকতে পারে, 9.2 থাকতে পারে। প্রসেসটা কিন্তু একই রকম। কিভাবে অঙ্কন করবে? প্রথম স্কেলটাকে ভালোভাবে বসিয়ে নেবে, স্কেলের জিরোতে একটা পয়েন্ট করবে এবং যে মাপটা দেওয়া আছে যদি 6.7 থাকে তাহলে 6.7 একটা পয়েন্ট করবে। তারপর পেন্সিলের সাহায্যেই সরল রেখাটা অঙ্কন করবে। মনে রাখবে জ্যামিতিতে যে চিত্রগুলোই আঁকো না কেন প্রত্যেকটা চিত্র অঙ্কনের সময় পেন্সিল ইউজ করবে এবং সেখানে বলা থাকুক বা না থাকুক নামকরণ কিন্তু অবশ্যই করবে। তারপর এখানে লিখে দাও পি কিউ বা এক্স ওয়াই বা এ বি এবং নিচে লিখে দাও যে পি কিউ একটা সরল রেখাংশ যার দৈর্ঘ্য হচ্ছে 6.7 সেমি। বোঝা গিয়েছে কিভাবে দৈর্ঘ্য অঙ্কন করতে হবে। তারপর পার্থক্য লেখো রেখা ও রেখাংশ। রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্যটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেনে অনেক সময় একটু আলাদাও থাকতে পারে। যেমন মনে করো দেওয়া থাকলো রেখা এবং রশ্মির মধ্যে পার্থক্য, তাই এই তিনটির মধ্যে অর্থাৎ রেখা, রেখাংশ এবং রশ্মি এই তিনটির পার্থক্যটাই যদি করা থাকে তাহলে যে কোনো পার্থক্যই থাকুক না কেন তোমরা সহজেই করতে পারবে। পার্থক্যটা লেখার সময় যে দুটোর মধ্যে পার্থক্য দেওয়া থাকবে সেই দুটোকে লিখবে। যেমন রেখা, এর প্রান্তবিন্দু নেই, রেখাংশের দুটো আছে, রশ্মির একটা আছে। দৈর্ঘ্যের মাপ, রেখার দৈর্ঘ্য মাপা যায় না, রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়, রশ্মিরও দৈর্ঘ্য মাপা যায় না। রেখাকে প্রকাশ করা হয় এইভাবে, এবি লিখে তার দুই দিকে তীর চিহ্ন। রেখাংশকে প্রকাশ করা হয় হয় শুধু এবি লিখতে হবে বা এবির মাথায় একটা দাগ, এবং রশ্মিকে প্রকাশ করা হয় এবি লিখে তার একদিকে একটা তীর চিহ্ন। এই পার্থক্যটা বোঝা গিয়েছে। এরপর লিখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলো। দুটি বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকা যায়? একটি। দুটি বিন্দু দিয়ে কয়টি বক্ররেখা আঁকা যায়? অসংখ্য। রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? দুটি। রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। সরল রেখার প্রান্তবিন্দু কয়টি? সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই। এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি এই কয়েকটিও একটু দেখে রাখবে। একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়? অসংখ্য। যে সকল বিন্দু একই সরল রেখায় থাকে না তাদের কি বলে? অসমরেখ বিন্দু। পরের প্রশ্ন, তিনটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে? তিনটি সরল রেখা সর্বাধিক তিনটি বিন্দুতেই ছেদ করবে। অনেক সময় প্রশ্নে যদি দেওয়া থাকে যে 4টি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে, তার উত্তর হবে 4। এই যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন হচ্ছে 1 মার্কসের, এবং এই পরের প্রশ্নটা 1 মার্কসেও থাকতে পারে আবার 2 মার্কসেও থাকতে পারে। চিত্র অঙ্কন করো সমবিন্দু সরল রেখা। তাহলে জ্যামিতির থেকে যে সমস্ত 1, 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো দিলাম নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো তোমরা লিখে নিয়েছো। প্রশ্নগুলো আলোচনা করার সময় তার অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করেছি। আশা করছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তোমরা বুঝতে পেরেছো। তা সত্ত্বেও যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সম্পূর্ণ সাজেশন। এখানে আমরা 1, 2, 3 সমস্ত রকম অঙ্ক নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যদি তোমাদের কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অসুবিধে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আবারও বলছি প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই আমার দেওয়া এই সাজেশনস ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেইগুলোও কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করে নিও। এছাড়া খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানেরও সাজেশনস ভিডিও আসতে চলেছে। তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিয়ে এই সাজেশনস ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।